ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমি ক্লাস সিক্সের 2026-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক আছে তার সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভলিউশনের এগরা জেএল হাই স্কুলের যে 5 নম্বর স্কুলটা আছে জিওগ্রাফির, এগরা জেএল হাই স্কুল, তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো আমি আলোচনা করব। প্রথমেই দেখে নাও যেসব কোশ্চেনগুলো আছে। একের দাগের একে, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর হলো কোনটা? অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম কি? অপশান সি, অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার। 3 নম্বর কোশ্চেন আছে, দেখো যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো? অপশান এ হবে বিকিরণ। 4 নম্বরে বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো? অপশান সি হবে ব্যারোমিটার। 5 নম্বর পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো? অপশান সি হবে মৌসিনরাম। 6 নম্বরে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো? অপশান বি হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 7 নম্বর কোশ্চেন, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি? অপশান সি হবে অ্যান্সার, মাটির জল ধারণ ক্ষমতা কম। 8 নম্বর কোশ্চেন, খাদার হলো কোন ধরনের মাটি? অপশান এ হবে অ্যান্সার অর্থাৎ নবীন পলি মাটি। 9 নম্বর কোশ্চেন, ছুঁচলো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায় কোথায়? অপশান সি হবে অ্যান্সার পার্বত্য অরণ্যে, যেমন হচ্ছে আমার পাইন, ফার, স্প্রুস এটসেট্রা গাছ। এবার 10 নম্বর কোশ্চেন, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ কি? অপশান সি হবে অ্যান্সার পলাশ। 11 নম্বর কোশ্চেন, দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? অপশান বি হবে অ্যান্সার 1972 সালে। 12 নম্বর কোশ্চেন, দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অপশান সি হবে অ্যান্সার একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এবার 2-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 2-এর এতে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আন্টার্কটিকা মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ? এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে আগের স্কুলগুলায়, এটা রিভাইজড কোশ্চেন। আরেকবার দেখবে, আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2-এর দাগের শূন্যস্থান পূরণ দেখো। ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়, যেটা বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে, এটা আগেও পড়েছে। উত্তর পূর্ব মৌসুম বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। এইবারে নেক্সট যেটা দেখো 3-এর দাগে, কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে? এটাও আগে পড়েছো। কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে বা সিনকোনা গাছ থেকে। তারপরে 4 নম্বরে হচ্ছে তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত? তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় কি নামে পরিচিত? আঁধি নামে পরিচিত। এবারে শুদ্ধ অশুদ্ধ 2-এর বি, 2-এর বি দাগের যে 1-এর কোশ্চেন আছে, দেখো শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আন্দামান নিকোবর আমরা কি জানি একটা সমুদ্রের উপকূলে অবস্থিত, সেখানে নিশ্চয়ই কাঁটাঝোপ ও গুল্ম দেখা যাবে না, তাহলে এটা অশুদ্ধ হবে। এখানে মূলত চিরহরিৎ বা নিরক্ষে চিরসবুজ অরণ্য দেখা যায়। এবার 2-এর দাগের কোশ্চেন দেখো, বীর 2-এ রোয়াল্ড আমুন্ডসেন ইংল্যান্ডের অভিযাত্রী ছিলেন? এটাও অশুদ্ধ হবে, রোয়াল্ড আমুন্ডসেন নরওয়ের অভিযাত্রী ছিলেন। এবারে 2-এর সি, সির যে 1-এর দাগের কোশ্চেন আছে, দেখো সির 1 নম্বরে এক কথায় উত্তর দিতে বলেছে। পরিযায়ী পাখি কাকে বলে? অ্যান্সার হবে যে সমস্ত পাখি প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে বা খাদ্যের সন্ধানে বছরের একটি নির্দিষ্ট সময় এক দেশ বা অঞ্চল থেকে অন্য দেশে চলে যায় এবং পরিবেশের অনুকূল হলে আবার ফিরে আসে, তাদের পরিযায়ী পাখি বলে। যেমন বুনো হাঁস হতে পারে, খঞ্জনা হতে পারে, কোয়েল বললাম সরি, কোকিলও হতে পারে, এরা হচ্ছে পরিযায়ী পাখি। তারপরে 2-এর দাগের কোশ্চেন দেখো, ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্যে সিংহের জন্য বিখ্যাত? ভারতের গুজরাট রাজ্যের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। এবার 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো, এই কোশ্চেনটা আগেও পড়েছো। বৈশিষ্ট্য দেখে নাও, বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রথমে হচ্ছে সময়কাল। আবহাওয়া কাকে বলে আমরা জানি? কোন নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলের স্বল্প সময়ের 1 থেকে 7 দিনের গড় অবস্থা। আর জলবায়ু কাকে বলে? কোনো বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ সময় প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি ভারতীয় যে মৌসুমী আবহাওয়া, এটা 30-35 বছরের গড় রেকর্ড হিসেবে ভারতকে একটা মৌসুমী আবহাওয়ার দেশ ঘোষণা করা হয়েছে। এবারে কি পরিবর্তনশীলতা, আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হয়, যেমন এক্ষুনি মেঘলা হলো, এক্ষুনি বৃষ্টি এলো, তারপর কিছুক্ষণ পরে আবার রোদ বেরোলো, আকাশ পরিষ্কার হয়ে গেলো, এগুলো হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু কি সহজে পরিবর্তন হয় না, ভারত যে মৌসুমী জলবায়ুর দেশ, এর জলবায়ু সহজে পরিবর্তন হয় না।
বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবারে নেক্সট দেখো, আগত সৌর বিকিরণ কি? সূর্য থেকে যে তাপ শক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায় এবং পৃথিবীকে উত্তপ্ত করে তাকে আগত সৌর বিকিরণ, বা ইংলিশে তাকে কি বলছি আমরা, ইনসোলেশন বলে। সূর্য থেকে নির্গত মোট শক্তির মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। সূর্য থেকে যে শক্তিটা নির্গত হয় তা 200 কোটি ভাগ করলে তার যে 1 ভাগ সেইটুকুই মাত্র আমাদের পৃথিবীতে আসে। অর্থাৎ যেটুকু পৃথিবীতে এসে পৌঁছায় এবং পৃষ্ঠকে উত্তপ্ত করে তাকেই ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বলছি। ক্লিয়ার? এবারে দেখো 3 নম্বরে, দেখো ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বরে পাশের ছবিতেই দেখতে পাচ্ছ রং। এই মাটি প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকার কারণে লাল রঙের হয়। ছবিটাই দেখতে পাচ্ছ, যেটাকে আমরা মোরাম মাটি বলি বা মোরাম বলি, রাস্তায় আগে বেছানো হতো। সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এর প্রকৃতি কি? এই মাটি বেশ রুক্ষ এবং জল ধারণ ক্ষমতা খুবই কম, এতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে। এবার 4-এর দিকে কোশ্চেন দেখো, 3-এর 4-এ মাটি ক্ষয় কাকে বলে বা মৃত্তিকা ক্ষয় কাকে বলে কোশ্চেন আছে। বিভিন্ন প্রাকৃতিক কারণে, যেমন বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদীর স্রোত বা মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপ, যেমন মাটির উপরিভাগে আলগা স্তর এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, তখন তাকে মাটি ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় বলে। প্রাকৃতিক ক্ষয় যেমন কি বৃষ্টিপাতের প্রভাবে মাটি কোথাও ধুয়ে চলে গেল, বায়ুপ্রবাহের দ্বারা ধরো বেলে মৃত্তিকা যেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ধুলো উড়ে যাচ্ছে, নদীর স্রোতের দ্বারা ক্ষয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ। আর মানুষের অবৈজ্ঞানিক ক্ষয় কি? যেমন কোথাও খনি খনন করছে, সেখানে মাটি ধসে বসে যাচ্ছে, এখানে কি হচ্ছে, এক স্থান থেকে অপর স্থানে অবস্থায়িত হওয়ার ফলে মৃত্তিকা ক্ষয় হয়। ক্লিয়ার? এবারে 5 নম্বরে দেখো অ্যালবেডো কাকে বলে বলেছে। সূর্য থেকে আগত মোট সৌরশক্তির যে অংশ, আগে পড়েছে ইনসোলেশন অর্থাৎ আগত সৌর বিকিরণ যেটা ছিল, আর অ্যালবেডোটা কি? সূর্য থেকে আগত মোট সৌরশক্তির যে অংশ প্রায় 34% বা 34% কোনো প্রকার উত্তাপ না বাড়িয়ে সরাসরি বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে পৃথিবীর অ্যালবেডো বলছে। মানে এসেছিল, সেটা হচ্ছে ইনসোলেশন, তার কি হচ্ছে প্রায় 66% আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, আমাদের ভূপৃষ্ঠে কাজে লাগছে, বিভিন্ন উদ্ভিদ নিচ্ছে, মানুষ নিচ্ছে। আর যে বাকি যে 34%, সেইটা যে কোনো কাজে না লেগে আবার রাতের বেলা মহাশূন্যে ফিরে যায় বিকিরণ আকারে, সেটাকেই বলা হচ্ছে অ্যালবেডো। এবারে মাটি সংরক্ষণের 4টি উপায় লিখতে বলেছে। মাটি সংরক্ষণের 4টি উপায় কি কি? 1 নম্বরে বৃক্ষরোপণ আমরা করতে পারি, যেটা ছোটবেলা থেকেই পড়ে এসছো। খালি জায়গায় প্রচুর গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়, কারণ গাছের মূল বা শেকড় হচ্ছে মাটিকে ধরে রাখতে পারে। এবারে ধাপ চাষ পদ্ধতি, এটা কোথায় হয়? মেনলি পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষাবাদ হয়, এর ফলে মৃত্তিকা ক্ষয় রোধ হয়। কারণ যখন বৃষ্টির জল গড়িয়ে যাবে, সোজা গড়িয়ে গেলে যেভাবে ক্ষয় করে নিয়ে যাবে, ধাপে ধাপে থাকলে এতটা স্পিডে নামবে না বা এতটা গতিতে জলটা নামবে না, ফলে ক্ষয়টা রোধ হবে। এর ফলে কি হচ্ছে, ফালি চাষ। মাটির ঢাল অনুযায়ী ফালি বা ছোট ছোট টুকরো করে চাষ করা হয়, মানে যেরকম ঢাল আছে তাকে কিছুটা করে সমতল করে ছোট ছোট ফালি ফালি করে চাষ করা হয়। এর ফলে হচ্ছে ঢালটার পরিমাণও কমে, ফলে মৃত্তিকা রোধ হয়। এবার পশুচারণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত পশুচারণ বন্ধ করে মাটির উপরিভাগের আবরণ রক্ষা করা হয়। যেমন মাটির উপরিভাগে কি থাকে, ঘাসের একটা আস্তরণ হয়ে যায়। অতিরিক্ত পশুচারণের ফলে পশু সব ঘাস খেয়ে নেয়, ঘাসের শিকড় মূল সব তুলে দেয়। এর ফলে কি হয়, মৃত্তিকা ক্ষয় বেশি হয়। তাই পশুচারণ নিয়ন্ত্রণ করলে উপরের ঘাসটা নষ্ট হবে না, ফলে মৃত্তিকা ক্ষয় রোধ হবে। 4টি উপায় বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার নেক্সট দেখো, 4-এর দাগের কোশ্চেন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। বিশ্ব উষ্ণায়নের কারণ আর পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্কটিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কারণ কি? বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আন্টার্কটিকার বরফ দ্রুত গলতে শুরু করেছে। এর ফলে কি হচ্ছে, বিশাল বিশাল বরফের চাদর বা হিমশৈল ভেঙে সাগরের জলে মিশছে। সমুদ্রের জলস্থল বাড়ছে, যা উপকূলীয় অঞ্চলের জন্য ভয়ের কারণ। আর বরফ গলে যাওয়া পেঙ্গুইন, সিল, ক্রিল মাছের মতো প্রাণীদের বাসস্থান ও খাদ্য সংকট দেখা দিচ্ছে, যার ফলে বাসস্থানে বা বাস্তুসংস্থানে হচ্ছে ভারসাম্য হারাচ্ছে। পাশের ছবিগুলো দেখলে বুঝতে পারবে নিশ্চয়ই। এবার নেক্সট দেখো, 2-এর দিকের কোশ্চেন। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? এই কোশ্চেনগুলো আগে অনেকবারই হয়েছে, আগে বাকি স্কুলগুলায়, সেগুলো একটু দেখবে ভিডিওগুলো আগের।
আন্টার্কটিকা মহাদেশে কোনো নির্দিষ্ট দেশের মালিকানাধীন নয়। এটি মূলত বিজ্ঞান চর্চা ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। পৃথিবীর জলবায়ু পরিবর্তন, ওজোন স্তরের ক্ষয়, খনিজ সম্পদ এবং মহাকাশ গবেষণার জন্য বিভিন্ন দেশ এখানে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। বিজ্ঞানের উন্নতির স্বার্থে এই মহাদেশের গুরুত্ব অপরিসীম বলেই একে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। এটি কেবলমাত্র গবেষণার জন্যই মানুষ যায়। এখানে কোনো প্রকার খনিজ সম্পদ বা অন্যান্য কোনো প্রাকৃতিক সম্পদ আহরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই একে বিজ্ঞানের মহাদেশ বলা হয়, কারণ এখানে শুধুমাত্র গবেষণার কাজে মানুষ যায়। ভালো করে পড়বে, আগেও হয়েছে এই কোশ্চেনগুলা। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? শীতকালে ভারতের উপর দিয়ে উত্তর পূর্ব দিক থেকে স্থলভাগের উপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়। স্থলভাগ থেকে আসা এই বায়ুতে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে। তাই এই বায়ুর প্রভাবে ভারতে সাধারণত বৃষ্টিপাত হয় না, শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। কারণ জলভাগের উপর দিয়ে বায়ু গেলে তবেই তো জলীয় বাষ্প নিয়ে আসতে পারবে, স্থলভাগের উপর দিয়ে বায়ু গেলে তো নিয়ে আসতে পারবে না। অর্থাৎ শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বাতাস আসে। উত্তরে কি আছে আমরা জানি, পাহাড় পর্বত আছে, মালভূমি আছে। পশ্চিমের দিকে যদিও মালভূমির পরিমাণ বেশি, উত্তরে পাহাড় পর্বত আছে। ওইখানটায় কি, ওর উপর দিয়ে বায়ু এলে নিশ্চয়ই জলভাগ জলীয় বাষ্প পায় না। তাই এই সময় বায়ু শুষ্ক থাকে, বা স্থলভাগ দিয়ে আসার জন্য শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। আর বর্ষাকালে কি হয়, দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আসে। দক্ষিণ পশ্চিম দিকে কি আছে, সাগর মহাসাগর সমস্ত কিছু রয়েছে। এই কারণে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু আসার সময় জলীয় বাষ্প সাগর থেকে নিয়ে আসে। এই জন্য গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির হয়, গ্রীষ্মকাল বা বর্ষাকাল। এবার নেক্সট দেখো, 4 নম্বরে আন্টার্কটিকার জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1 নম্বরে কি, চরম শীতলতা। এটি পৃথিবীর শীতলতম অঞ্চল, যেখানে সারা বছর তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে। এটা তো বুঝতে পেরেছো, সারা বছর যেহেতু বরফ জমা হয়ে থাকে। 2 নম্বরে কি, তুষারপাত হয়। এখানে বৃষ্টিপাতের বদলে সবসময় তুষারপাত হয়, কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে অধঃক্ষেপণের সময় জল বরফে পরিণত হয়ে যায়। এবার 3 নম্বরে কি, তুষার ঝড় বা ব্লিজার। শীতকালে এখানে প্রবল গতিবেগে বরফ মেশানো ঝোড়ো হাওয়া বা তুষার ঝড় প্রভাবিত হয়। এগুলোই বৈশিষ্ট্য। 3টে ছবি দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য অনুসারে পরপর 3টে ছবি দেওয়া আছে, দেখতে পাবে। ছবিগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো মনে থাকবে। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। কি কি হয়? 1 নম্বরে ঋতু পরিবর্তন হয়। আমরা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য জানি, 6টা ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বায়ু প্রবাহের দিক সম্পূর্ণ বদলে যায়, কারণ গ্রীষ্মকাল বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু বয়ে ভারতে, আমরা জানি। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক মৌসুমী বায়ু বয়ে, যেটা ফেরত মৌসুমী হিসেবে আমরা জানি। এবার 2 নম্বরে কি বৈশিষ্ট্য আর্দ্রতা। গ্রীষ্মকাল সমুদ্র থেকে আসা এই বায়ু প্রচুর জলীয়বাষ্প বহন করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। আর 3 নম্বর কি, অনিশ্চয়তা। মৌসুমী বায়ুর আগমন ও স্থায়িত্ব খুবই অনিশ্চিত, কারণ কোনো বছর মার্চে ঢুকে পড়ে, কোনো বছর এপ্রিল মে তেও আসে, অনিশ্চয়তা যাকে বলে। কেরল উপকূলে প্রথমেই পৌঁছে মৌসুমী, তারপর আমাদের ধীরে ধীরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর স্থায়িত্ব খুবই অনিশ্চিত, কখনো আগে আসে বা কখনো দেরিতে যায়, যা কৃষিকাজকে প্রভাবিত করে। এগুলোই মোটামুটি 3টা বৈশিষ্ট্য, ভালো করে পড়বে। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জনজীবন মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করতে বলেছে। ভারতের অর্থনৈতিক জনজীবন মৌসুমী বায়ুর উপর গভীরভাবে নির্ভরশীল। এই কোশ্চেনগুলো অনেক আগেই পড়েছো, আগের স্কুলগুলো আছে, গত ভিডিওগুলোও দেখতে পারো। 2 নম্বরে 1 নম্বর পয়েন্ট কি, কৃষিকাজ। ভারতের প্রধান ফসল যেমন ধান, পাট ইত্যাদি চাষের জন্য মৌসুমী বৃষ্টির উপর নির্ভর করতে হয়। 2 নম্বরে কি, পানীয় জল। নদী ও ভূগর্ভস্থ জলস্তর পূর্ণ করতে এই বৃষ্টি সাহায্য করে। উৎসব ও সংস্কৃতি। ভারতে অনেক উৎসব যেমন নবান্ন, খাদ্যাভ্যাস মৌসুমী বায়ুর প্রভাবে হয় ঋতুচক্রের সাথে যুক্ত। তবে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা বা বৃষ্টি না হলে খরা জনজীবনের বিপর্যয় ডেকে আনে। বন্যা হলে বা খরা হলে কি হয়, বিভিন্ন সমস্যা হয়ে ওঠে আমাদের, এটা কি জনজীবনের বিপর্যয় ডেকে আনে। এটাই মৌসুমী বায়ুর প্রভাব আমাদের উপর। আগের ভিডিওগুলো দেখলে আরো অন্যান্য পয়েন্টও দেখতে পাবে, সেগুলো অন্যান্য পয়েন্টগুলো আলোচনা করেছি, দেখে আসবে। এবার 5 থেকে কোশ্চেনগুলো দেখো। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। 1 নম্বরে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের বিস্তৃত বিবরণ দিতে বলেছে। এই কোশ্চেনটাও গত স্কুলগুলোতে হয়েছে, সেখানেও দেখতে পারো। 1 নম্বরে কি, ট্রপোস্ফিয়ার। এর বিস্তৃতি কোথায়? ছবিতে দেখো, একদম নিচে, আমরা যেখানে বসবাস করি, ভূপৃষ্ঠেরই কাছে।
ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 থেকে 1800 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত এটি বিস্তৃত। অর্থাৎ ছবিতে দেখতে পাচ্ছ 20 কিলোমিটার একটা দাগ কাটা আছে, যেখানে ট্রপোপজ নামে আমরা জানি। এর বৈশিষ্ট্য কি? উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। মেঘ, বৃষ্টি, ঝড় প্রভৃতি আবহাওয়ার সব ঘটনা এই স্তরেই ঘটে থাকে। তাই একে কি বলে আমরা জানি? ক্ষুব্ধমণ্ডল বলে। এবার 2 নম্বরে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এর বিস্তৃতি কি? ট্রপোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 50 কিলোমিটার, মানে ট্রপোস্ফিয়ারের ওপর থেকে ছবিতে দেখো প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তারপরে কি আছে? ট্রপোপজ আছে। এর বৈশিষ্ট্য কি? এখানে ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে, যেহেতু একটা রশ্মিকে শোষণ করছে। এখানে মেঘ, ঝড় বৃষ্টি হয় না। এর অঞ্চল থেকে কি? জেট প্লেন চলাচল করে। একে শান্ত মণ্ডল বলা হয়, ঝড় বৃষ্টি হয় না বলে। এবার নেক্সট দেখো, 3 নম্বরে দেখো মেসোস্ফিয়ার। 3 নম্বর স্তর দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ার, ছবিতে দেখো লেখা আছে MESOSPHERE। এর বিস্তৃতি কি? প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কি হয়? কমতে থাকে, এবং এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। মহাকাশ থেকে আসা উল্কা স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, কারণ এখানে শীতলতা থাকার জন্য অধিক উষ্ণ একটা বস্তু এসে পুড়ে ছাই হয়ে যায়। এবার 4 নম্বরে কি আছে? থার্মোস্ফিয়ার আছে, দেখো মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার, বা যাকে কি বলা হয়, যাকে আমরা আয়নোস্ফিয়ার নামেও জানি। এখানে বিস্তৃতি কি? প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ারের উপর থেকে। এই স্তরে তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে উষ্ণতা দ্রুত বাড়তে থাকে, বেতার তরঙ্গ স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। অর্থাৎ আমরা যে মোবাইলে কথা বলছি, ইন্টারনেট পরিষেবা, টেলিভিশনে ছবি দেখছি, বা আগে আগে যে রেডিও ছিল, FM ছিল, সব কিছুই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তর থেকে হচ্ছে রশ্মির বিকিরণ হয় বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এবার 5 নম্বরে কি? এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ঠিক উপরে এক্সোস্ফিয়ার অবস্থায়, বিস্তৃতি কি? 500 কিলোমিটার উপর থেকে প্রায় 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য মেনলি দেখা যায়। আর এখানে বিভিন্ন রকেট, স্যাটেলাইট এটসেট্রা হচ্ছে পাঠানো হয়। ক্লিয়ার? এইটুকু পর্যন্ত। এই কোশ্চেনগুলো আগের স্কুলে আছে, আগের ভিডিওগুলোও দেখতে পারো। এবার 2 নম্বর কোশ্চেন, মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে। কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, যেমন কি বনভূমি ধ্বংস করছে, নগরায়ন ও কৃষিকার্যের জন্য নির্বিচারে গাছ কাটার ফলে অক্সিজেন অভাব করছে, এবং বন্যপ্রাণীর খাবাসস্থান নষ্ট হচ্ছে। এবার 2 নম্বরে কি? বায়ু দূষণ। যানবাহন ও কলকারখানা বিষাক্ত ধোঁয়া বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ। পাশের ছবিতে দেখতে পাচ্ছ কলকারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে। 3 নম্বরে কি? জল ও মৃত্তিকা দূষণ। শিল্প বর্জ্য ও প্লাস্টিক জলাশয়ে মিশে জলজ প্রাণীদের ক্ষতি করছে। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। ছবিগুলোতে দেখতে পাচ্ছ মোটামুটি। 3 নম্বর ছবিতে দেখো জলাশয়ের উপর অনেক প্লাস্টিক ভেসে আছে। 4 নম্বরে কি? জীবাশ্ম জ্বালানি ব্যবহার। কয়লা, পেট্রোলিয়াম অতিরিক্ত ব্যবহার হলে বাতাসে কার্বনের পরিমাণ বাড়ছে। যেমন হচ্ছে ওই ইটভাটা, কয়লা দিয়ে হচ্ছে ইট পোড়ানো হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গায় হচ্ছে কলকারখানায় পেট্রোলিয়াম চালিত বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে কয়লার ব্যবহার হচ্ছে। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেগুলোর ব্যবহারের ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে। এভাবে মানুষ পরিবেশকে বিনষ্ট করছে। নেক্সট দেখো, আকাশকে নীল দেখায় কেন? বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কি প্রভাব পড়তো? আকাশকে নীল দেখার কারণ কি? সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, তখন বায়ুর অণু এবং সূর্য সূক্ষ্ম ধূলিকণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে বা স্ক্যাটারিং ঘটে। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় এটি অন্য রঙের তুলনায় বেশি বিচ্ছুরিত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই আমরা আকাশকে নীল দেখি। আর কি? বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এর প্রভাব কি? আকাশের রং। বায়ুমণ্ডল না থাকলে আলোর বিচ্ছুরণ হতো না, ফলে দিনের বেলাতেও আকাশকে কুচকুচে কালো দেখাতো। এটা হচ্ছে বায়ুমণ্ডল না থাকার প্রভাব। এবারে কি হতো? আর কি প্রভাব হতো? প্রাণের অস্তিত্ব থাকতো না, কারণ আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি। উদ্ভিদ খাদ্য তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। তাহলে কি হতো? প্রাণের অস্তিত্ব, অক্সিজেন থাকতো না বলে কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারতো না। তাপমাত্রার উপর একটা প্রভাব পড়তো। বায়ুমণ্ডল যদি না থাকতো কি হতো? দিনের বেলা পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয়ে যেত এবং রাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত, চরম বা আপন জলবায়ু হতো।
বায়ুমণ্ডল আছে বলে আমরা তাপমাত্রা ধরে রাখতে পারি। এবারে কি সুরক্ষা, মহাকাশ থেকে এসব উল্কাপিণ্ড সরাসরি পৃথিবীতে আসলে পড়তো, কারণ আমরা কি দেখলাম, বায়ুমণ্ডলের যে 3 নম্বর স্তর আছে সেখানে হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। সেটা যদি না থাকতো কি হতো, সরাসরি পৃথিবীতে এসে পৌঁছাতো এবং সূর্যের ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি সেটা যে স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা শোষণ হয়ে যাচ্ছে সেটাও কি হতো, সরাসরি এসে পৃথিবীতে পৌঁছাতে, ফলে কি হতো, উদ্ভিদকুল প্রাণীকুল সবারই ক্ষতি হতো। এইগুলোই মোটামুটি প্রভাব বায়ুমণ্ডল না থাকলে। এবারে নেক্সট আর কিছু কোশ্চেন নেই, আপাতত এইটুকুই। থ্যাংক ইউ। ভালোভাবে কোশ্চেনগুলো পড়ো, পারলে আগের ভিডিওগুলো দেখে আসো, সেখানে কিছু কিছু নতুন পয়েন্ট পাবে। আর কোশ্চেনগুলো প্রায় পরপর একই আছে, সবগুলো স্কুল যখন কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমাদের হয়ে যাবে। সম্পূর্ণ তোমাদের ছবির সময় উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর পারলে বন্ধুদেরকে একটু শেয়ার করো, আর লাইক আর কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমার মোবাইলে পৌঁছে যাবে। টাটা, থ্যাংক ইউ।